বাবা অনুজ, তোর নানির জন্য মনটা কেমন ছটফট করছে, একবার গিয়ে দেখে আয় না বাবা। আমি তো বাবা অসুস্থ, না হয় আমি তোর সাথে যেতাম। আমি কি তালভাঙ্গে যেতে বলছো মা? পরীক্ষা তো শেষ, আজ না হয় একটু যা, তোর নানিকে দেখে আয়, কাল না হয় চলে আসবি। ঠিক আছে মা। তার আগে বাজার থেকে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে আয়, তোর নানি ইলিশ খেতে খুব পছন্দ করে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি বিকেলের দিকে তালডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই গ্রামটা একেবারেই নির্জন নিস্তব্ধ এক গ্রাম। গ্রামে জনসংখ্যাও খুবই কম। এখানে বিদ্যুৎ এসেছে মাত্র 2-1 বছর হবে। নানা বাড়ির অবস্থা তেমন একটা ভালোও নয়। বড় মামার একার উপার্জনে পুরো সংসার চলে, তাই বাবা প্রতি মাসে অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করে। ছোট মামা শহরে পড়াশোনা করে। মামার চাকরি হলে তাদের অত কষ্ট আর থাকবে না। আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে আমি নানার বাড়ির উঠানে চলে এলাম। খাবার বেশি খেয়ে দেখছি পেটে অসুখ দেখা দিল। গ্রামের বাড়িতে বেশ তাড়াতাড়ি ঘুমানো হয়। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়ি। কিন্তু রাত আনুমানিক 12টার দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচণ্ড বাথরুমের চাপ পেয়েছে, কিন্তু নানার বাড়ির শৌচাগার বাড়ি থেকে বেশ দূরে, আর তাই আমি নানু বাড়িতে মোটেও আসতে চাই না। পুরো বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ধীরে ধীরে বাড়ির দরজা খুলে বাইরে এলাম। পূর্ণিমার রাত, বাইরে দিনের আলোর মতো সাদা ফকফকা। পথ চলতে অসুবিধা না হলেও রাতের এই নির্জনতা আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমি যেন এক নির্জন রাজ্যে প্রবেশ করে ফেলেছি। এই রাজ্যে সবাই গভীর ঘুমে তলিয়ে আছে, কেউ জেগে নেই। আমি বাড়ি থেকে কিছুটা দূরে চলে আসি। অনেকদিন পরে আসায় নানার বাড়ির শৌচাগারে যাওয়ার পরটাও বেমালুম ভুলে গেছি। কি করব বুঝে উঠতে পারছি না। বাড়ি গিয়ে মামাকে ঘুম থেকে ডাকবো নাকি? হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ একজন এসে আমার পাশে দাঁড়িয়েছে। আমি চট করে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কি আশ্চর্য, কেউ নেই। আমি তো স্পষ্ট অনুভব করলাম কেউ আছে। হঠাৎ পাশ দিয়ে হনহন করে কেউ একজন হেঁটে গেল। তার হাতে ঘড়ি রয়েছে। সে হয়তো আমার মতো শৌচাগার খুঁজছে। আমি চমকে সেই হেঁটে যাওয়া লোকটাকে ডাক দিলাম। লোকটা চাদর গায়ে, চাদর দিয়ে মুখ ঢেকে আছে, শুধু চোখগুলোই দেখা যাচ্ছে তার। কাকা, একটু সাহায্য করবেন? আমাকে একটু শৌচাগারটা কোন দিকে দেখিয়ে দিবেন? আমার সাথে আসো, আমি ওদিকেই যাচ্ছি। আমি লোকটার পিছনে পিছনে যেতে থাকি। লোকটা কিছুটা অদ্ভুত। প্রচণ্ড এই গরমেও লোকটা চাদর মুড়ি দিয়ে আছে। তা কিছুতেই আমার বোধগম্য হলো না কেন।
কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম, আগে কাকা, যদি কিছু মনে না করেন তাহলে কি বলবেন, এই গরমে আপনি এখনো এই চাদর মুড়ি দিয়ে আছেন কেন? লোকটা আমার কথার কোনো জবাব দিল না, সে হেঁটেই চলেছে। এদিকে আমার মনে হচ্ছে আমি আমার নানা বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছি। লোকটা আমাকে নির্জন নিস্তব্ধ জায়গায় নিয়ে এলো, যার চারপাশে জঙ্গলের মতো, মাঝখানে ছোট একটা শৌচাগার। আগে আপনি যান কাকা। তুমি যাও, ছোট মানুষ, অনেকক্ষণ থাকাটাই তো বাথরুমের চাপ তোমার বেড়েই গেছে। লোকটার কথা শুনে আমি শৌচাগারে প্রবেশ করি। বেশ কিছুক্ষণ পর বাইরে আসি, কিন্তু বাইরে এসে আমি আর কাউকেই দেখতে পাই না। কি আশ্চর্য, লোকটা চলে গেল। সম্ভবত লোকটা শৌচাগারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। লোকটার হাতে ঘটিও ছিল, তাহলে সে শৌচাগারে না গিয়ে কোথায় চলে গেল? আগেই লোকটাকে যেতে দেওয়া উচিত ছিল, ভুল হয়েছে। ভুল তো হয়েছে, মারাত্মক ভুল। কণ্ঠটা শুনে আমি শিউরে উঠি। আমার পিছন থেকে কেউ একজন খুব রাগী কণ্ঠে এই কথাটি বলে ওঠে। হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাতের স্পর্শ আমাকে স্পর্শ করে, সাথে সাথে হাত সরিয়ে ফেলে। আমি পিছনে ফিরে তাকাতেই হতবাক হয়ে যাই। এবারও পিছনে কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট কণ্ঠ শুনেছি। আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করেছি, কিন্তু পিছনে তাকাতেই কাউকেই দেখলাম না। কি করে সম্ভব? মুহূর্তেই একরাশ ভয় আমাকে ঘিরে ধরে। কেউ নেই, অথচ তার উপস্থিতি আমি টের পাচ্ছি। ভয়ে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। এক দৌড়ে বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে। আশেপাশে কেউ নেই, তাহলে আমি কার কথা শুনলাম? হঠাৎ আমাকে আরো ভয় ঘিরে ধরল। আমার সামনে একটা লোক দৃশ্যমান হলো। লোকটা সেই চাদর মুড়ি দেওয়া লোক, যে লোকটা আমাকে শৌচাগারের রাস্তা দেখিয়ে দিয়েছে। হঠাৎ করে লোকটা কি করে ঠিক সামনে এসে দাঁড়ালো? এতক্ষণ তো তাকে দেখলাম না। লোকটা তার বড় বড় চোখে হিংস্র ভাব ফুটিয়ে আমার দিকে তাকালো। হ্যাঁ, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর আপনি গরমের চাদর কেন? চাদর গায়ে দিয়েছি যেন তুই আমারে দেখে বস, ভয় না পাস। ভয় পাইলে কি আমার লগে তাল ডাঙ্কার শৌচাগারে আইতে চাইতি? কি বলছেন কাকা? ভয় পাবো কেন? ভয় পাবি না? আমার দেখে তোর ভয় লাগবো না? তাহলে দেখ। এই বলে লোকটি তার বুক থেকে চাদর সরিয়ে ফেলে। ভয়ে আমি শিউরে উঠি। কি ভয়ানক, কি বিভৎস দেখতে এই লোকটি। গলা কাটা, গলা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। চোখগুলো মুহূর্তে আগুনের জ্বলন্ত শিখার মতো জ্বলছে। আমি প্রচন্ড ভয়ে আটকে উঠি। ভয় আমার হাত থেকে ঘটির নিচে পড়ে যায়। আমাকে জেনে দিন, আমি খুবই ভয় পাচ্ছি কাকা। কইছিলাম না আমারে দেখলে তোর ডর লাগবো? ডরের তো এনো কিছুই ধাস নাই। অনেক কষ্ট পাইয়া মরছি, কিন্তু আমার থেকেও বেশি কষ্ট দিয়ে আমি তোরে মারবো। আমি কি করে ক্ষতি করেছি? আমাকে কেন মারবেন কাকা? আমি কি কারো ক্ষতি করছিলাম? আমারে মারলো কেন? গলা কাটা মুরগির মতো আমি ছটফট করছিলাম, কিন্তু এই গ্রামের কে আমার বাঁচাইতে হয় নাই। আমি কিছু চাই না, আমাকে যেতে দিন। যাইতে দিলে এত কাহিনী কেন করলাম ক? অশরীরটার বিভৎস হাসির শব্দ আমার বুকে হাতুড়ি পিটানোর মতো লাগছিল। আমি এই দৃশ্য আর বেশিক্ষণ দেখতে পারবো না। মাথা ঘুরছে আমার। আমি বুঝি এখনই জ্ঞান হারিয়ে পড়ে যাব। তুই ছোট মানুষ, তোর এত কষ্ট দিয়ে মারবো না। গলা কাটলে খুবই যন্ত্রণা লাগে। আমি তোরে গলা চাইবা মারবো, তারপর তোর শরীরে সব রক্ত চুইসা তোর এই পরিত্যক্ত শৌচাগারে ফালাই রাখবো। অশরীরটির কথায় প্রচন্ড ভয় পেয়ে আমি ঠকঠক করে কাঁপতে থাকি।
ইচ্ছা করছে এক দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেই, কিন্তু দৌড় দেওয়ার মতো শক্তি আমার গায়ে ছিল না। হঠাৎ আমার মায়ের মুখটা ভেসে ওঠায় আমি কিছুটা সাহস পাই। আমার মা আমাকে হারিয়ে অনেক অসহায় হয়ে পড়বে, আমি কিছুতেই তাকে ছেড়ে চলে যেতে পারি না। মায়ের কথায় আমার শরীরটা কিছুটা শক্তি সঞ্চিত হলো। আমি এক দৌড়ে ছুটে পালালাম। পেছনে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর হুঙ্কার ভেসে আসছে, কিন্তু আমি কিছুতেই পিছনে ফিরে তাকাই না। পিছনে ফিরলে ভয়ে আমার হাত পা অবশ হয়ে যাবে, আমি আর দৌড়াতে পারবো না। আমি এখন দৌড়াতে দৌড়াতে আমার নানা বাড়ির উঠানে এসে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম, বাঁচাও। সকালের দিকে আমার জ্ঞান ফিরে আসে। আমি এই খাটের একপাশে আমার বলায় মামাকে বসে থাকতে দেখি। রাতের সব ঘটনা আমার মনে পড়ছে। বিভৎস সব ঘটনা মনে পড়তেই আমি রাতের মতো ভয় পেয়ে কেঁপে উঠি। সবাইকে সব খুলে বলি। সব শুনে বালাই মামা আমাকে যা বলে তা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। তোর এত রাত্রে বাথরুমে যাওয়া একেবারেই উচিত হয়নি, তুই আমাকে ডাকবি না। তুই কাল রাতে যে শৌচাগারে গিয়েছিলি সেটা তালডাঙ্গার পরিত্যক্ত শৌচাগার, সেই শৌচাগারে কেউ যায় না। বলো কি, তাহলে তোমরা কোন শৌচাগার ব্যবহার করো? বাড়ির পিছনের দিকে আমরা একটা শৌচাগার করেছি। তালডাঙ্গার শৌচাগার 1 মাস আগে এই গ্রামের নিতাই ব্যবসায়ী বিভৎস লাশ পাওয়া যায়। কয়েকজন মিলে তার গলা কেটে খুন করেছে তাকে। বালাই মামার কথা শুনে আমি আতকে উঠি। নিতাই ব্যবসায়ীর হাটে একটা বড় শাড়ি কাপড় দোকান আছে। দুর্গাপূজার আগের রাতে নিতাই ব্যবসায়ীর বেচা কেনা ভালো হয়, দোকান বন্ধ করতে করতে অনেক রাত করে ফেলে। সে যখন বাইরে ফিরছিল তখন এই গ্রামের কিছু ছিনতাইকারী রাস্তায় ওত পেতেছিল। যেতে যেতে নিতাই ব্যবসায়ীর বাথরুমের চা পেলে সে তালডাঙ্গা শৌচাগারে যায়, কিন্তু সেখান থেকে আর বেরোতে পারেনি। সেখানেই ছিনতাইকারীরা তার টাকা পয়সা সব লুটে তার গলা কেড়ে ফেলে ওখানে রেখে দেয়। খুবই লোমহর্ষক ঘটনা। ছিনতাইকারীদের বিচার হয়নি? নিতাইয়ের হত্যার প্রতিশোধ সে নিজেই নিয়ে নিয়েছে। একইভাবে সেই ছিনতাইকারীদের তালডাঙ্গা শৌচাগারে মেরে ফেলে রেখে গেছে। তারপর থেকে তালডাঙ্গা শৌচাগারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দিনের বেলাতেও মানুষ ওই দিকে যেতে ভয় পায়। সবাই নিজের বাড়ির কাছে এই শৌচাগার তৈরি করেছে। বালাই মামার কথা শুনে নেতাই ব্যবসায়ীর জন্য মনটা বেশ খারাপ হয়ে গেল। আজকাল মানুষ কিছু টাকার জন্য এমন অমূল্য জীবন কেড়ে নিতে উদ্বিধাবোধ করে না। মানুষের জীবনের থেকে কি টাকার মূল্য এতই বেশি? আমি দুপুরের খাওয়া দাওয়া করেই আমার বাড়ি হরিপুরের উদ্দেশ্যে রওনা হই। মামা থেকে যেতে বলেছিল, কিন্তু ওই ভৌতিক জায়গায় আমি আর থাকতে চাই না। এই ঘটনাটা আমি কখনোই ভুলতে পারবো না। কেদিন সবাইকে চমকে উঠে
Mm-hmm.